পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণী কি বলুন তো? না, বাঘ, ভাল্লুক, সাপ, সিংহ এগুলো কিছুই নয়। ডেটা অনুযায়ী বলতে গেলে পৃথিবীর সব থেকে প্রাণঘাতী প্রাণী হচ্ছে মশা। আগে হ্যাঁ, গোটা পৃথিবীতে মশার কামড়ে সব থেকে বেশি সংখ্যক মানুষ মারা যায়। তাই ডেটা অনুযায়ী মশাকে পৃথিবীর সব থেকে প্রাণঘাতী প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু রিয়ালিটিতে যদি বলি, পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর, সব থেকে নিকৃষ্টতম প্রাণী হচ্ছে মানুষ। অন্যান্য যে কোনো প্রাণীরা খিদের জ্বালায় কিংবা আত্মরক্ষার জন্য আঘাত করে, কিন্তু মানুষ যে কি কি কারণে কি কি করতে পারে সেটা মানুষও কোনোদিন কল্পনা করতে পারে না। আগে হ্যাঁ, মানুষের নিষ্ঠুরতার কোনো সীমানা নেই, কোনো বাউন্ডারি নেই। নইলে ভাবুন না, এতদিন ধরে আমরা এটাই জেনে আসছি বা শুনে আসছি যে একজন মানুষ অপরাধ করে আরেকজন মানুষের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে বা ফাঁসিয়ে দিচ্ছে, কিন্তু কখনো এরকম শুনেছেন একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে সেই দোষ চাপিয়ে দিচ্ছে একটা নিরীহ চিতাবাঘের উপর? বিশ্বাস করুন, এটা কোনো কাল্পনিক উপন্যাস কিংবা সিনেমা নয়, একেবারে ডাহা বাস্তব। আসলে মহারাষ্ট্রের পুনে শহরের একদম কাছেই একটা ছোট্ট জায়গা আছে। জায়গাটার নাম দোন্ড। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জায়গাটার চারিদিকে যত দূর চোখ যায় বিঘার পর বিঘা শুধু বড় বড় আখের ক্ষেত। কিন্তু এই ঘন আখ ক্ষেতের মধ্যেই লুকিয়েছিল এক রক্ত পিপাসু চিতাবাঘ। যে বন্য পশুর জঙ্গলে থাকার কথা, সে তার জঙ্গল ছেড়ে চলে এসছে মানুষের বসতিতে। এবার স্বাভাবিকভাবেই চারপাশের মানুষ রীতিমতো আতঙ্কে কাঁপছে। অনেকেই বলতে শুরু করেছে এই চিতাবাঘটা নাকি আবার নরখাদক হয়ে উঠেছে, মানে ম্যান ইটার হয়ে গেছে। বন বিভাগ চারিদিক থেকে চেষ্টা করছে বাঘটাকে ধরার, কিন্তু মানুষের উপর হামলা যেন থামার নামই নিচ্ছিল না। প্রত্যেকদিন সকালে ঘুম ভাঙলেই কোনো না কোনো নতুন অ্যাটাকের খবর পাওয়া যেত। কোথাও কারো ঘরের বাইরে বাঘ দেখা গেছে, কোথাও আবার গবাদি পশু মারা গেছে, তো কোথাও আবার ঝরে গেছে কোনো তরতাজা প্রাণ। আর এইভাবেই 2024 সালের 7ই ডিসেম্বরে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। সেদিন গ্রামের এক আখ ক্ষেতের ভেতর থেকে উদ্ধার হয় 50 বছর বয়সী এক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ। মহিলার মাথা আর মুখ রীতিমতো রক্তে ভেসে যাচ্ছে, শরীরের বিভিন্ন জায়গায় অসংখ্য বড় বড় আঁচড়। গোটা গ্রামবাসী থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট এই দৃশ্য দেখে সবাই ধরেই নিয়েছিল যে এটা ওই নরখাদক বাঘটারই কাজ। কিন্তু আসলে ওটা চিতাবাঘের কাজ ছিল না, কাজটা ছিল মানুষের। নমস্কার, আমি অপূর্ব, আর আমাদের আজকের কেসটা সত্যিই একটা ইউনিক এবং দৃষ্টান্তমূলক কেস। কারণ এই কেসের মেইন সাসপেক্ট হিসেবে আইনের কাঠগড়ায় দাঁড়িয়েছিল একটা জলজ্যান্ত চিতাবাঘ। সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হাততালি দিয়ে মনে মনে হাসছিল। শুধু তাই নয়, একজন 50 বছর বয়সী মহিলাকে খুন করার পেছনের কারণটা জানলে আপনি আরো শকড হয়ে যাবেন। সত্যি বলছি, আমাদের চ্যানেলে এর আগে এইরকম কেস আমি কভার করিনি। যাই হোক, চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, দ্য কেস অফ আ কিলার লেপার্ড। তবে হ্যাঁ, আজকে কিন্তু সাবস্ক্রাইব না করলে ছাড়ছি না। লাস্ট দুটো ভিডিওতে আমি সাবস্ক্রাইব করার কথা বলিনি বলে আপনাদের মধ্যে অনেকেই এড়িয়ে গেছেন বিষয়টা। এরকম এড়িয়ে গেলে কিন্তু চলবে না। দেখুন, আমি প্রতিনিয়ত চেষ্টা করছি এরকম ইউনিক কিছু কেস আপনাদের সামনে নিয়ে আসার, নানান রকম এক্সপেরিমেন্টাল কন্টেন্ট নিয়ে আসার। আর হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে একটা আস্ত শর্ট ফিল্ম নিয়ে আসার। এবং আমার এই সমস্ত কিছু সাহস বলুন, উৎসাহ বলুন কিংবা মোটিভেশনই বলুন না কেন, এই সব কিছু কিন্তু আপনারাই। তাই সাবস্ক্রাইবারের সংখ্যা যত বাড়তে থাকবে, আমাদের এই উৎসাহ আরো বাড়তে থাকবে, নতুন কিছু নিয়ে আসার খিদে আরো বাড়তে থাকবে। তাই প্লিজ, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ভিডিও নিয়মিত দেখে যাচ্ছেন কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 এবার সাবস্ক্রাইব করে দিন। বিশ্বাস করুন, আপনার এই একটা ক্লিক কিন্তু আমাদের জন্য বিরাট বড় মোটিভেশন। তাই প্লিজ, এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এটাই মোক্ষম সময়, সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ। চলুন এবার ভিডিও শুরু করা যাক। আপনি যদি কখনো ট্রেনে করে পুনে শহরে যান, তাহলে পুনে শহরের ঠিক আগেই যে স্টেশনটা পড়বে সেটা হচ্ছে দোন্ড। আর এই দোন্ড এলাকারই একটা ছোট্ট গ্রামের নাম কাডেথান। এই পুরো এলাকার মেইন অ্যাট্রাকশন হচ্ছে চারপাশের হাজার হাজার একর জুড়ে থাকা বিশাল বিশাল আখের ক্ষেত। যেদিকেই তাকাবেন শুধু সবুজ আখের ঘন জঙ্গল আর খোলা আকাশ। এখানকার বাতাসে সবসময় আখের একটা মিষ্টি গন্ধ ভেসে বেড়ায়।
এলাকার বেশিরভাগ মানুষেরাই মূলত সাধারণ চাষি। ওই আখ খেতে কাজ করেই তাদের জীবন চলে। ফলে তাদের লাইফস্টাইলও একদম সিম্পল, একদম সাদামাটা। সকাল সকাল ঘুম থেকে উঠেই সবাই মাঠে চলে যায়, তারপর সারাদিন কড়া রোদে হাড়ভাঙা খাটুনি করে একেবারে সন্ধ্যাবেলায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরে আসে। এইটাই হচ্ছে তাদের রোজকার জীবন। কিন্তু এই ঘন সবুজ আখ ক্ষেতের আড়ালেই লুকিয়ে আছে এক মারাত্মক বিপদ। আমি জানি না আপনারা কতজন আখ ক্ষেত দেখেছেন, দেখলে বুঝবেন আখ ক্ষেতগুলো এতটাই ঘন হয় যে আখের এক একটা সারি রীতিমতো এক একটা দেয়ালের মতো কাজ করে। বাইরে থেকে কিছুই দেখা যায় না, কিছুই শোনা যায় না। আর এই ঘন সবুজ ক্ষেতগুলোকেই নিজের সেফ জোন বানিয়ে ফেলেছিল একটা বিপজ্জনক চিতাবাঘ। এবং তখন পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে 2024 সালে একা এই পুনে জেলাতেই চিতাবাঘের আক্রমণে 11 জন মানুষের মৃত্যু হয়। 11টি পরিবার এই চরম ট্র্যাজেডির মুখোমুখি হয়। এর ফলে যেটা হয়, কাডেথান এবং তার আশেপাশের গ্রামগুলোতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যেক দিন নতুন নতুন খবর আসে। কারুর বাড়ির বাইরে চিতাবাঘ দেখা গেছে, কারুর গবাদি পশু মারা গেছে, তো কোথাও আবার একটা মানুষ প্রাণ হারিয়েছে। স্থানীয়দের একাংশ ভাবতে শুরু করে যে এই বাঘটা এবার পুরোপুরি মানুষ খেকো হয়ে উঠেছে। এবং এইরকম একটা পরিস্থিতিতে অবস্থা সামাল দেওয়ার জন্য বন বিভাগ বিভিন্ন জায়গায় খাঁচা পাতে। 24 ঘন্টা নজরদারির জন্য ট্র্যাপ ক্যামেরাও ইনস্টল করা হয়, কিন্তু তাতেও বাঘের হামলা থামার কোনো নাম নেই। এমনকি 2024 সালের নভেম্বর মাসের দিকে এই এলাকা থেকে একটা মাত্র 2.5 মাসের শিশুকে একটা বাঘ তুলে নিয়ে যায় এবং গ্রামবাসীরা সেটা নিজের চোখে দেখে। ফলে ওই সময়টাতে প্রত্যেকের মনে এই বাঘের ভয় একেবারে জাঁকিয়ে বসেছিল। আর এই রকম একটা আতঙ্কের পরিবেশের মধ্যেই সবার মতোই কাডেথান গ্রামে বসবাস করত লতাবাই ববন ধাবরে নামের এক মহিলা। 50 বছর বয়সী লতাবাই একজন খুব সরল আর পরিশ্রমী নারী। তার জীবনের প্রত্যেকটা সকাল তিনি এই আখ খেতেই কাজ করে কাটিয়েছেন। বহু বছর ধরে মাঠে একটানা রোদে জলে খাটুনি করার কারণে তার হাত দুটো শক্ত হয়ে গেছে, কোমরটাও সামান্য ঝুঁকে গেছে। কিন্তু এত কষ্টের পরেও তার জীবনে কোনো কমপ্লেন নেই। তিনি কখনো থামেন না, মুখ বুজে নিজের কাজ করে যান। মাঠে কাজ করার সময় তিনি মূলত আখ কাটেন, পেঁয়াজ ক্ষেত থেকে অবাঞ্ছিত ঘাস আর আগাছা পরিষ্কার করেন। ক্ষেতের লম্বা লম্বা আখের পাতার আড়ালে মানুষ কাজের মধ্যে এতটাই ডুবে থাকে যে আশেপাশে কি ঘটছে সেটা টের পাওয়া মুশকিল হয়ে যায়। যাই হোক, তো লতাবাইয়ের স্বামী ববন ধাবরেও একজন সাধারণ কৃষক। কোনো রকম ফিল্মি রোমান্স ছাড়াই একদম সনাতন পদ্ধতিতে তাদের বিয়ে হয়েছিল। তারা দুজনেই ঘরের কাজে, মাঠের চাষাবাদে আর জীবনের প্রত্যেকটা পদক্ষেপে একে অপরের পাশে ছিল। এই দম্পতির একটি ছেলে, একটি মেয়েও আছে। এক কথায় বলতে গেলে একদম সাজানো গোছানো একটা পরিবার। কিন্তু 2024 সালের 7ই ডিসেম্বর একটা অভিশপ্ত শনিবারে এই সাজানো গোছানো পরিবারটাই একেবারে ওলট পালট হয়ে যায়। 7ই ডিসেম্বর 2024 দিনটা ছিল শনিবার। আর 5টা দিনের মতোই লতাবাই আর তার স্বামী ববন ধাবরে দুপুরের কড়া রোদে নিজেদের আখ খেতে একসাথে কাজ করছে। সবকিছু খুব নর্মাল ছিল, বিপদের কোনো আভাস মাত্রও নেই। তারপর দুপুরের দিকে লতাবাই ববনকে বলে, আমি পেঁয়াজ ক্ষেতের দিকে যাচ্ছি, ওখানে কিছু ঝোপঝাড় আর আগাছা জন্মেছে, সেগুলো কাটতে হবে। এবং এই কথা বলে সে একাই ওই পেঁয়াজ ক্ষেতের দিকে রওনা দেয়। এবার লতাবাই যে পেঁয়াজ ক্ষেতের দিকে যায় সেখান থেকে ববনের কাজের জায়গার দূরত্ব প্রায় 300 থেকে 400 মিটার হবে। এবার আপাত দৃষ্টিতে দেখলে এই দূরত্ব খুব একটা বেশি দূরত্ব নয়, কিন্তু আখের ক্ষেতের ক্ষেত্রে এইটা একটা বিরাট বড় বাধা। কারণ যেমনটা আগেও বলেছি, আখের ক্ষেত ভীষণ ঘন হয়, এক একটা আখের সারি এক একটা দেওয়ালের মতো কাজ করে। ফলে ভেতরে কি চলছে তা বাইরে থেকে দেখার কোনো উপায় নেই। ঠিক তেমনি 300-400 মিটার দূর থেকে কারো চিৎকার বা কান্নার আওয়াজ বাইরে আসাটা এক প্রকার অসম্ভব হয়ে ওঠে। যাই হোক, তো কাজ করতে করতে সময় পেরিয়ে বিকেল 4টে বেজে যায়। তখন ববন খেয়াল করে সূর্য তখন ডুবতে বসেছে, চারপাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। কিন্তু লতাবাই তখনও বাড়ি ফেরেনি। এমনিতেই এলাকায় চিতাবাঘের আতঙ্ক, তাই ববনের মনে একটা গভীর ভয় আর দুশ্চিন্তা তৈরি হয়। কিন্তু তাও স্বস্তির বিষয় হচ্ছে ওই সময়টাতে ববন ওখানে একা ছিল না। ওই সময়টাতে মাঠে তার সাথে উপস্থিত ছিল তার 40 বছর বয়সী ভাইপো অনিল পোপট ধাবরে।
আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, অনিল কিন্তু কোনো সাধারণ কৃষক নয়। সে কাডেতন গ্রামের ডেপুটি সরপঞ্চ, মানে পুরো গ্রামে তার একটা প্রভাব আছে। গ্রামের সবাই তাকে একজন পাওয়ারফুল লিডার হিসেবে বেশ মান্যতা দেয়। তো বাবন অনিলকে ডেকে বলে, তোর কাকিমা সেই কখন বেরিয়েছিল, এখনো বাড়ি ফেরেনি। এবার এই কথা শুনে অনিল আর এক ফোঁটাও সময় নষ্ট করে না। সে তখনই বাবনের সাথে আখের ক্ষেতের ভেতরে খোঁজাখুঁজি করতে শুরু করে দেয়। এবার অনিলের ডাকে এবং তৎপরতায় গ্রামের আরো কয়েকজন মানুষ এই তল্লাশিতে যোগ দেয়, কারণ তখন সবাই জানতো একটু দেরি হলেই লতাবাই সোজা বাঘের পেটে। তাই সবাই তখন একেবারে হন্যে হয়ে লতাবাইকে খুঁজছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই অনিল চিৎকার করে ওঠে, এই কে আছো, তাড়াতাড়ি এদিকে এসো, এখানে দেখো কি হয়ে গেছে। এবার অনিলের এই চিৎকার শুনে বাবন আর গ্রামবাসীরা দৌড়ে ছুটে যায়, কিন্তু সেখানে পৌঁছে তারা চোখের সামনে যে দৃশ্য দেখতে পায় তাতে সবার বুক রীতিমতো কেঁপে ওঠে। ঘন সবুজ আখক্ষেতের মাঝে উপুর হয়ে পড়ে আছে লতাবাই। তার পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছে, মাথা আর মুখে গভীর ক্ষতচিহ্ন। দেখে মনে হচ্ছে কোনো হিংস্র পশু তার মুখটা খুব নৃশংসভাবে আঁচড় দিয়ে এরকম বিকৃত করে দিয়েছে। নাক, মুখ, চোখ সবকিছু রক্তে মাখামাখি হয়ে গেছে। শরীরের অন্যান্য জায়গায় বাঘের পাঞ্জা বা নখের দাগের মতো চিহ্ন একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এই ভয়ঙ্কর অবস্থাতে দেখে যে কেউ শকড হয়ে যাবে। এদিকে বাবন তো তার নিজের স্ত্রীকে এই অবস্থাতে দেখছে। একবার জাস্ট ভাবুন বাবনের মনের অবস্থাটা তখন ঠিক কেমন হতে পারে। তার সাজানো গোছানো সংসারটা যেন এক মুহূর্তের মধ্যে তছনছ হয়ে গেল। তো এই অবস্থায় গ্রামের ডেপুটি সরপঞ্চ হিসেবে অনিল ধাবরে অবিলম্বে পুলিশকে ফোন করে এবং পুরো ঘটনাটার কথা জানায়। পুলিশকে অনিল বলে, আমরা যখন কাকিমাকে খুঁজতে বেরিয়েছিলাম তখন আমি দূর থেকে একটা চিতাবাঘের ডাক শুনতে পেয়েছিলাম, এবং বাঘের ডাক শুনে আমি চিন্তিত হয়ে কিছুটা এগোতেই কাকিমাকে মুখের ভরে পড়ে থাকতে দেখি। তার চোখে মুখে পশুর নখের দাগ আর একেবারে লাতপাত অবস্থা। আমি প্রথমে কাকিমা বলে ডাকলাম, কিন্তু সে কোনো সাড়া দেয়নি, এবং তখনই আমি বুঝতে পারি যে কাকিমা আর বেঁচে নেই। এবার এলাকায় যেহেতু চিতাবাঘের হামলার একটা রেকর্ড ছিল, তাই পুলিশও এটাকে নেহাতি একটা অ্যাক্সিডেন্ট হিসেবে ট্রিট করে। তারপর ঘটনার পরের দিন মানে 8ই ডিসেম্বর 2024 তারিখে মিডিয়াও এই ঘটনাটাকে সত্যি বলে রিপোর্ট করে দেয়। নিউজ চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ হয়, দোন গ্রামে চিতাবাঘের হামলায় 50 বছর বয়সী এক মহিলার মর্মান্তিক মৃত্যু। কিন্তু তখনও পর্যন্ত কেউ জানে না এই মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ী কোনো চিতাবাঘ নয়, বরং একটা মাংসের মানুষ। লতাবাইয়ের মৃত্যুর এই খবরটা ছড়িয়ে পড়তেই কাডেতন গ্রামের মানুষদের ভয় এক নিমেষেই তীব্র ক্ষোভ আর আক্রোশে বদলে যায়। গ্রামের মহিলারা একা একা মাঠে যেতে ভয় পেতে শুরু করে, শিশুরা ঘরের কোণে বন্দী হয়ে যায়। ক্ষুদ্র গ্রামবাসী দলবদ্ধ হয়ে লোকাল প্রশাসনের উপর চড়াও হতে শুরু করে। তাদের দাবি পরিষ্কার, ফাঁকা প্রতিশ্রুতি নয়, এবার অবিলম্বে অ্যাকশন চাই। হয় ওই চিতাবাঘটাকে খাঁচাবন্দি করতে হবে, আর নয়তো ফেলতে হবে। এবং এইরকম একটা হট্টগোলের সিচুয়েশনে পুনে ডিভিশনের ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট মিস্টার মহাদেব মোহিতে চরম প্রেসারের মুখে পড়ে যান। পরিস্থিতিকে দ্রুত সামলানোর জন্য তিনি তার অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অফ ফরেস্ট অফিসার মিস্টার দীপক পাওয়ারকে নির্দেশ দেন যত তাড়াতাড়ি সম্ভব এই কেসের নিষ্পত্তি করার জন্য। এবার দীপক পাওয়ার কোনো অনুমান কিংবা পাবলিকের কথার উপর ভরসা করেননি। তিনি নিজেই সরাসরি ক্রাইম সিন ভিজিট করার সিদ্ধান্ত নেন। তবে পরিস্থিতি শান্ত করার জন্য তিনি তাৎক্ষণিকভাবে কিছু স্টেপস অ্যানাউন্স করেন। প্রথমত, চিতাবাঘটাকে সেফলি ধরার জন্য ওই এলাকায় খুব চতুরতার সাথে দুটো বড় খাঁচা পাতা হয়। আর দ্বিতীয়ত, ওই বন্য পশুর মুভমেন্ট আর ডেইলি প্যাটার্ন ট্র্যাক করার জন্য স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে 4টে মডার্ন ট্র্যাপ ক্যামেরা ইনস্টল করা হয়। কিন্তু দীপক পাওয়ার একজন অত্যন্ত এক্সপার্ট অফিসার। তিনি তখনই মিডিয়াকে স্পষ্ট জানিয়ে দেন যে তারা এখনই কোনো ফাইনাল ডিসিশনে পৌঁছাচ্ছেন না। এটা আসলেই একটা চিতাবাঘের হামলা কিনা সেটা কনফার্ম করার জন্য আরো অকাট্য প্রমাণের দরকার। তাছাড়া এখনো ময়না তদন্তের রিপোর্টও আসেনি। যাই হোক, তো পরের দিন মানে 9ই ডিসেম্বর মহাদেব মোহিতে আর দীপক পাওয়ারের নেতৃত্বে বন বিভাগের একটা এক্সপার্ট টিম আর পুনে গ্রামীণ পুলিশ যৌথভাবে ইনভেস্টিগেশনের নামে। মহাদেব মোহিতের বহু বছরের এক্সপিরিয়েন্স আছে এই ধরনের কেসের ক্ষেত্রে।
তিনি নিজের কেরিয়ারে চিতাবাঘের অজস্র হামলা দেখেছেন এবং সেগুলোর সলভও করেছেন। কিন্তু কাডেথন গ্রামের এই ঘটনাস্থলে পা রাখতেই তার জহুরির চোখে একটা খটকা লাগে। তিনি খুব ভালো মতোই বুঝতে পারেন যে এখানে কিছু একটা গড়বড় আছে এবং এরপর তদন্তে মূলত 4টে বড়সড় অসঙ্গতি ধরা পড়ে। প্রথম অসঙ্গতি হচ্ছে পায়ের ছাপ। ঘটনাস্থলে চিতাবাঘের যে পায়ের ছাপ পাওয়া গেছে সেটা খুঁটিয়ে দেখার পর মহাদেব মোহিতে বুঝতে পারেন যে এগুলো বাঘের ছাপের সাথে মিলছে না। আসলে বাঘের থাবার ছাপের এক নির্দিষ্ট জ্যামিতিক প্যাটার্ন থাকে, পায়ের গোড়ালি আর আঙুলগুলোর মধ্যে একটা পারফেক্ট দূরত্ব থাকে, কিন্তু এখানে পাওয়া ছাপগুলো একটু কনফিউজিং। দ্বিতীয় খটকা হচ্ছে নখের আঁচড়। লতাবাইয়ের শরীরের ক্ষতগুলো কোনো বন্য পশুর ধারালো নখের অ্যাটাকের সাথে মেলে না। চিতাবাঘ যখন থাবা মারে তখন নখের গভীর ক্ষতগুলো একদম প্যারালাল আর সুনির্দিষ্ট হয়, কিন্তু লতাবাইয়ের শরীরের দাগগুলো খুব অগোছালো আর এবড়ো খেবড়ো। তৃতীয় পয়েন্ট হচ্ছে টাইমিং। চিতাবাঘের মতো হিংস্র প্রজাতিরা সাধারণত এরকম ভর দুপুরে মানুষের উপর হামলা করে না। এদের শিকারের নর্মাল সময় হচ্ছে ভোরবেলা কিংবা সন্ধ্যা রাতের দিকে, কিন্তু লতাবাইয়ের ঘটনাটা ঘটেছিল একদম ভর দুপুরে, যা একটা চিতাবাঘের ন্যাচারাল বিহেভিয়ারের সম্পূর্ণ উল্টো। আর চতুর্থ এবং সবথেকে বড় এভিডেন্স হচ্ছে একটা রক্তমাখা পাথর। তদন্তকারী দল যখন চারপাশের আখের ক্ষেতগুলো নিখুঁতভাবে চেক করতে শুরু করে তখন লাশের কিছুটা দূরেই একটা ভারী পাথর পড়ে থাকতে দেখে এবং পাথরটাতে লেগে আছে তাজা দাগ। পুলিশ এবং ফরেস্ট অফিসাররা তখনই এই বিষয়টা নোট করে নেন, কারণ চিতাবাঘের তো আর হাত নেই যে সে একটা মানুষকে মারার জন্য পাথর তুলে মাথায় আঘাত করবে। এই রক্তমাখা পাথরটাই পরিষ্কার করে দেয় যে এর পেছনে কোনো মানুষের হাত আছে। আর এই মারাত্মক পয়েন্টগুলো পাওয়ার পরেই পুনে গ্রামীণ পুলিশ শিওর হয়ে যায় যে এটা কোনো চিতাবাঘের হামলা নয়, বরং একটা ওয়েল প্ল্যান্ড মার্ডার। তবে পুলিশ খুব সাবধানে পা ফেলে, কারণ গ্রামের মানুষ তখন বাঘের আতঙ্কে ফুঁসছে, খাঁচার দাবিতে চারিদিকে শোরগোল চলছে। এইরকম উত্তপ্ত পরিস্থিতিতে যদি পুলিশ হুট করে বলে দেয় যে এটা, তবে গ্রামের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হতে পারে। তাই পুলিশ বাইরে থেকে গ্রামবাসীকে শান্ত রাখার জন্য চিতাবাঘ খোঁজার নাটকটা বজায় রাখে, কিন্তু ভেতর ভেতর খুব গোপনে তারা আসল খুনিকে ধরার জন্য সায়েন্টিফিক এভিডেন্স আর ক্লু খুঁজতে শুরু করে। ঘটনাস্থল থেকে পাওয়া সেই রক্তমাখা পাথর আর বাকি খটকাগুলো পাওয়ার পরে পুনে গ্রামীণ পুলিশ একেবারে নিশ্চিত হয়ে যায় যে এই কেসের আরো গভীরে যাওয়া দরকার। কিন্তু শুধুমাত্র মুখের সন্দেহে তো আর কাউকে অ্যারেস্ট করা যায় না, বিশেষ করে তখন যখন পুরো গ্রাম বাঘের ভয়ে কাঁপছে। তাদের প্রয়োজন ছিল একটা অকাট্য সায়েন্টিফিক এভিডেন্স। তাই তারা খুব সাবধানে লতাবাইয়ের শরীরের ক্ষতস্থান থেকে লালা বা টিস্যুর নমুনা সংগ্রহ করে এবং সেগুলোকে খুব যত্ন করে প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হয় মহারাষ্ট্রের নামকরা রিজনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা RFSL নাগপুরে। যে কোনো রহস্যময় মৃত্যুর রহস্য উদ্ঘাটনে এই ল্যাব দারুণ কাজ করে। যাই হোক, তো নমুনা পাঠানোর পর কেটে যায় লম্বা সময়। 2024 সালের ডিসেম্বর পেরিয়ে 2025 সালের জানুয়ারি মাস আসে। পুরো গ্রাম এদিকে বাঘ ধরার খাঁচার দিকে চেয়ে রয়েছে আর বন বিভাগ ওয়েট করছে রিপোর্টের জন্য। অন্যদিকে পুলিশ খুঁজে চলেছে আসল খুনিকে। এমনকি গ্রামের ডেপুটি সরপঞ্চ অনিল ধাবরেও মনে মনে অপেক্ষা করছে এই কেসের জল কত দূর গড়ায় সেটা দেখার জন্য। অবশেষে এই ঘটনার পাক্কা 2 মাস পর, মানে 2025 সালের ফেব্রুয়ারি মাসে পুলিশের হাতে এসে পৌঁছায় সেই ফরেন্সিক রিপোর্ট। আর রিপোর্টে লেখা প্রত্যেকটা লাইন এই কেসের মোড় ঘুরিয়ে দেয়। রিপোর্টে একদম পরিষ্কার করে লেখা থাকে সংগৃহীত নমুনা থেকে কোনো রকম অ্যানিম্যাল DNA পাওয়া যায়নি। সহজ কথায় বলতে গেলে লতাবাইয়ের শরীরে কোনো চিতাবাঘের লালা বা নখের কোষ ছিল না, অর্থাৎ চিতাবাঘ একদম নির্দোষ। লতাবাই কোনো পশুর আক্রমণের শিকার হননি। তাহলে এবার সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, খুনটা করেছে কে? এই 50 বছর বয়সী একজন সাধারণ কৃষক মহিলার সাথে কার এমন শত্রুতা থাকতে পারে? এই ব্যাপারে জানার জন্য পুলিশের কাছে সব থেকে বড় হাতিয়ার হয়ে দাঁড়ায় সেই রক্তমাখা পাথরটা। মেডিকেল রিপোর্ট আসার পর পুলিশ বুঝতে পারে যে আসল খুনি গ্রামের ভেতরেই লুকিয়ে আছে। কিন্তু কোনো আই উইটনেস বা মোটিভ না থাকার কারণে সিনিয়র পুলিশ ইন্সপেক্টর নারায়ণ দেশমুখ আর তার টিম একটা নতুন প্ল্যান তৈরি করেন।
তারা কোনো রকম হইচই না করে গোপনে গ্রাউন্ড ওয়ার্ক শুরু করেন। পুলিশের সিক্রেট সোর্সরা গ্রামে অ্যাক্টিভ হয়ে ওঠে। তারা সাধারণ মানুষের মুভমেন্ট নোটিস করা শুরু করে। আর এইভাবে খোঁজ নিতে নিতেই পুলিশ সীতালাল বাল্মীকি মোরে নামের এক 30 বছরের দিনমজুরের সন্ধান পায়। সীতালাল ছিল ওই গ্রামের ডেপুটি সরপঞ্চ অনিল ধাবরের ক্ষেতের দিনমজুর। লতাবাইয়ের ফ্যামিলির সাথে তার ডিরেক্ট কোনো শত্রুতা ছিল না। তবে গ্রামবাসীরা জানায় যে খুনের পর থেকে সীতালালের বিহেভিয়ার একদম বদলে গেছে। সে সারাক্ষণ খুব নার্ভাস হয়ে থাকে, অন্যান্য মানুষের থেকে নিজেকে একটু আড়াল করে রাখার চেষ্টা করে এবং যথারীতি সন্দেহের বশে পুলিশ সীতালালকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। তখনও পর্যন্ত কিন্তু পুলিশের হাতে গ্রেফতার করার মতো কোনো এভিডেন্স ছিল না। কিন্তু অভিজ্ঞ পুলিশ অফিসারের জেরার মুখে সীতালাল মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে। সে নিজের মুখেই নিজের অপরাধের কথা কবুল করে নেয়। তবে এখানেই আসে এই কেসের সব থেকে বড় টুইস্ট। সীতালাল নিজে কিন্তু মেইন কিলার ছিল না, মেইন কিলার ছিল অন্য আরেকজন। আর সীতালাল যখন পুলিশকে সেই আসল খুনির নাম বলে, সেটা শুনে পুলিশও রীতিমতো শকড হয়ে যায়। সীতালাল পুলিশকে জানায় অনিল ধাবরে মানে লতাবাই আর বাবন ধাবরের ভাইপো গ্রামের ডেপুটি সরপঞ্চ, তার আর লতাবাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই একটা গোপন রিলেশন চলছিল। আগে হ্যাঁ, সম্পর্কে লতাবাই ছিলেন অনিলের কাকিমা এবং কারেথান গ্রামের লোকচক্ষুর আড়ালে কাকিমা আর ভাইপোর মধ্যে চলছিল এই গোপন পরকীয়া। সে আরো জানায় এই খুনের কিছুদিন আগেই লতাবাই এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। তিনি অনিলের সাথে দেখা করা রীতিমতো বন্ধ করে দেয়। পাশাপাশি তিনি অনিলের কাছে মোটা অঙ্কের টাকা ডিমান্ড করে এবং হুমকি দেয় সে টাকা না দিলে তাদের এই সম্পর্কের কথা সে পুরো গ্রামবাসীকে জানিয়ে দেবে। এবার অনিল ছিল গ্রামের ডেপুটি সরপঞ্চ। গ্রামের মানুষের কাছে সে একজন নামকরা লিডার। সে খুব ভালো করেই জানতো এই কথা জানাজানি হলে তার পলিটিক্যাল কেরিয়ার একেবারে শেষ হয়ে যাবে, সমাজে তার সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। আর এই কারণেই নিজের ইমেজ বাঁচানোর জন্য সে লতাবাইকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। সীতালালের স্টেটমেন্ট অনুযায়ী 2024 সালের 7 ডিসেম্বর দুপুরবেলা অনিল আর সীতালাল মিলে এই মার্ডার প্ল্যান সাকসেসফুল করে। অনিল প্রথমে লতাবাইকে আখের খেতে ভেতরে ডাকে এবং লতাবাই সেখানে আসতেই তার মুখ শক্ত করে চেপে ধরে এবং নিঃশ্বাস বন্ধ হওয়ার ফলে লতাবাই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এরপর অনিল পাশ থেকে একটা ভারী পাথর তুলে লতাবাইয়ের মাথায় সজোরে আঘাত করতে থাকে এবং তাকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেয়। তারপর লতাবাই মারা যাওয়ার পর অনিল আর সীতালাল মিলে বডিটাকে এমনভাবে সাজায় যেন ওটা বাঘের হামলা মনে হয়। বডিতে নকল আঁচড়ের দাগ দেওয়া হয়, মাটিতে বাঘের পায়ের ছাপ বানানো হয় যাতে এটা প্রমাণ করা যায় যে এটা বাঘেরই কাজ। তবে তাড়াহুড়ো করতে গিয়ে ওই রক্তমাখা পাথরটা তারা ওই জায়গা থেকে সরাতে ভুলে যায় এবং এরপর অনিল ভালো মানুষ সেজে কাকা বাবনের সাথে লতাবাইকে খোঁজার নাটক করে এবং পুলিশকে ফোন করে বাঘের গর্জনের সেই ফেক গল্পটা শোনায়, যে গল্পটা প্রথম 2 মাস সবাই বিশ্বাস করেছিল। যাই হোক, সীতালালের এই কনফেশনের পর পুলিশের কাছে এই কেসের সমস্ত জট খুলে যায় এবং লতাবাই ধাবরের মার্ডারের ঠিক 3 মাস পর 2025 সালের 4 মার্চ মঙ্গলবার সকালে পুলিশ চূড়ান্ত অ্যাকশন নেয়। সেদিন পুলিশ কারেথান গ্রামের ডেপুটি সরপঞ্চ অনিল পোপার ধাবরেকে তার বাড়ি থেকে অ্যারেস্ট করে, সাথে তার অ্যাসিস্ট্যান্ট সীতালালকেও অ্যারেস্ট করা হয় এবং যে মিডিয়া 2024 সালের 8 ডিসেম্বর খবর ছেপেছিল যে চিতাবাঘের হামলায় লতাবাইয়ের মৃত্যু হয়েছে, তারাও এবার নিজেদের ভুল শুধরে নেয়। নতুন রিপোর্টে তারা লেখে লতাবাই হত্যাকাণ্ডের অভিযোগে অনিল ধাবরে আর সীতালাল মোরেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর পুলিশ তাদেরকে কোর্টে তোলে এবং আদালত এই কেসের গুরুত্ব বুঝতে পেরে 2 আসামিকেই 2025 সালের 7 মার্চ পর্যন্ত জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানোর অর্ডার দেয় এবং এইভাবেই একটা বন্য পশুর উপর খুনের ব্লেম চাপানোর চক্রান্ত শেষ হয়। কারেথান গ্রামের এই ঘটনাটা আমাদেরকে আরো একবার মনে করিয়ে দেয় পৃথিবীর সবথেকে বিপজ্জনক প্রাণী কোনো বন্য জন্তু নয়, বরং মানুষের ভিতরে লুকিয়ে থাকা চরম লোভ আর হিংসা। নিজের ক্ষমতা, নিজের সামাজিক অবস্থান আর রাজনৈতিক ইমেজ বাঁচানোর জন্য অনিল ধাবরে যে ছক কষেছিল তা সত্যিই শিউরে ওঠার মতো।
একটা নিরীহ বন্য প্রাণীর উপর খুনের দায় চাপিয়ে সে প্রায় পার পেয়েই যাচ্ছিল। কিন্তু অপরাধী যতই চতুর হোক না কেন, প্রকৃতির নিজস্ব নিয়মে আর বিজ্ঞানের নিখুঁত তদন্তে আসল সত্য আড়াল করা যায় না। বাঘের ভয় দেখিয়ে অনিল নিজের পাপ ঢাকতে চেয়েছিল, কিন্তু ফরেনসিক রিপোর্টের একটা কাগজ সেই বাঘকে নির্দোষ প্রমাণ করে অনিলের আসল মুখোশটা টেনে খুলে দেয়। আজ লতাবাই আমাদের মধ্যে নেই, আর যে ডেপুটি সারপঞ্চ একসময় পুরো গ্রাম শাসন করত, সে নিজের কর্মফলের কারণে জেলের অন্ধকার কুঠুরিতে বন্দী। ক্ষমতা আর লোকলজ্জার ভয়ে মানুষ যে কতটা নিচে নামতে পারে, কার্ডেথান গ্রামের আখ ক্ষেতের ভেতরে ঘটে যাওয়া এই ট্র্যাজেডি তার জলজ্যান্ত উদাহরণ। যাই হোক, এই কেসটা এ পর্যন্তই। এই কেসটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভিডিওটা শেষ করছি এখানেই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।